যেখানে দাঁড়িয়ে আছি আজ থেকে বছর তিনেক আগেও এই ফ্লাইওভারের কাজ তখন চলছিল। এটা 2022, 2023, 2024, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আগে এখানে উল্লাসমনের যানজট হতো, এখন সেটা নেই। কারণ ফ্লাইওভারটা হওয়ার কারণে পণ্যবাহী যে সমস্ত ব্যবস্থা আছে, বড় লরি, 10 চাকা, 12 চাকা, এবং দূরপাল্লা যে সমস্ত গাড়ি রয়েছে, প্রাইভেট গাড়ি, সেগুলো এই ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করে। একদিকে কলকাতা, আর আমার পিছন দিকটা অবশ্যই দুর্গাপুর আসানসোল। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এর আগে বিপর্যয় হয়েছে, আপনারা জানেন। সেটা পালশিট থেকে কিছু দূরে বিপর্যয়, ভেঙে পড়েছে, ধসে পড়েছে। ওই যে দেখা যাচ্ছে জালটা, আমার চিত্রসংগ্রহ দেখাচ্ছে, এই যে জালগুলো যেভাবে, এবং ভেতরে যে সমস্ত মেটেরিয়াল দেওয়া আছে না, এগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই প্রশ্ন আমরা কেন্দ্রের ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সাহেবকে প্রশ্ন করেছিলাম, কিন্তু জবাব পাইনি আমরা, কিন্তু কাজ চলছে ওখানে। যাই হোক, মূল মুদ্রায় ফিরে আসে। বাংলায় ফিরে আসো বাবা, গান আছে না, যদিও গানটা কিশোর কুমারের, আমার নয়, আমি তো জাস্ট গানটা শুনেছি। যে বাংলায় ফিরে, সত্যি বাংলায় ফিরে আসছি, বর্ধমান দক্ষিণেই আসি। বর্ধমান দক্ষিণের এই আলো ঝলমল করছে বাতিস্তম্ভ, এইটাও নতুন হয়েছে, এবং এটা বর্ধমান শহরের একদম ঢোকার গেটও বলতে পারেন, আর প্রাণকেন্দ্র বলতে পারেন। কিন্তু বর্ধমান শহরের ভেতরটায় আলো ঝলমল কি করছে? নিশ্চয়ই করছে, আলো ঝলমল করছে। আর উল্লাস, যেখানে দাঁড়িয়ে আছি, উল্লাস মানে আনন্দ, উচ্ছ্বাস। এখানকার মানুষ জীবন জীবিকার প্রশ্নে তারা কি সত্যি উচ্ছ্বাসে আছেন, আনন্দে আছেন, উল্লাসে আছেন, এ প্রশ্ন তারাই বলতে পারবে। তাই হাওয়াটা কোন দিকে বইছে বা কোন দিকে হবে, এটা ঠিক করে পরিবেশ, মানে এনভায়রনমেন্ট। উত্তরে প্রায় বৃষ্টি হচ্ছে, প্রায় ঝড় হচ্ছে, এবং এই ঝড়ঝাপটাতে আমের মুকুল পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের জিতবে কারা? এখানে ভারতীয় জনতা পার্টি আছে, মৌমিতা বিশ্বাস মিশ্র আছে, এখানে খোকন দাস বর্ধমান উত্তরে আছে, এখানে সুদীপ্ত গুপ্ত সিপিআইএম আছে, কংগ্রেস আছে, গৌরব সমাদ্দার। কিন্তু জিতবে একজন। 11 জন দিয়ে ফুটবল হয়, 11 জন দিয়ে ক্রিকেট হয়। গোল দেয়, পাস দেয় একজন, গোল করে একজন। তাহলে এখানে একটা পার্টি জিতবে। সে পার্টি কারা? জনগণ যাদের নির্বাচিত করবে, অত জনগণ ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ পিপুল ডেমোক্রেসিতে জনগণ শেষ কথা। আর জনগণকে কখনোই যদি মনে করে থাকেন যে জনগণ কৃতদাস, তাহলে এই পলিটিক্যাল পার্টির ধারণা ভুল। কতগুলো মশগুল হোক, কতগুলো সাবুদানা দিয়ে জনগণকে আকর্ষিত করা যাবে। এটা কেন বললাম কথাটা? লক্ষ্মীর ভাণ্ডার আর এই যুবসাথী দিয়ে বা বেকারদের যে ভাতার কথা বলা হচ্ছে, আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, বর্ধমান দক্ষিণের অগ্রগতির ক্ষেত্রে, এগিয়ে থাকার ক্ষেত্রে, এগুলো কি সত্যি গুরুত্বপূর্ণ, নাকি নির্বাচনী চমক? শাসক দল যা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন ঠিক, পশ্চিমবঙ্গের আর্থিক গড় আয় কত, এসব প্রশ্ন থাকবে, মানুষ করবে। কিন্তু বর্ধমান দক্ষিণে যেটা সব থেকে বড় অভিযোগ, শহরকে নগরায়ন করতে গিয়ে, শহরকে সাজাতে গিয়ে, পৌরসভার যে 35টা ওয়ার্ড এবং উল্লাস মোড় থেকে শুরু করে যেভাবে বেসরকারি হোর্ডিং লাগানো হয়েছে, এতে অবশ্য পৌরসভার আয় হয় ঠিকই, রেভিনিউ যায় ঠিকই। আর রেভিনিউ যায় বলে মাঝে মধ্যে পেনশন কর্মীদের পেনশন পেতে দেরি হয়। বর্ধমান পৌরসভার আর্থিক ভাড়া শূন্য, পরিস্থিতি উদ্বেগজনক। এটা কেউ জানুক না জানুক, এটা কর্তৃপক্ষ জানেন। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মানুষ ট্যাক্স দেয়, কর দেয়, স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, প্রশ্ন ওটা খুব স্বাভাবিক। তাই আকাশ কখনো কখনো ছুঁয়ে যায় বিভিন্ন হোর্ডিংয়ের কারণে, এটাই বাস্তব অবস্থান। কিন্তু সরকার যেগুলো হোর্ডিং থাকা উচিত, যে জমা জল রাখবেন না, ডাস্টবিন পরিষ্কার রাখুন, এবং বর্জ্য পদার্থ, যদিও গাড়ি ফাড়ি যায় ঠিকই, তো এগুলো যতটা চোখে পড়ছে তার থেকে বেশি চোখে পড়ে বিভিন্ন বিজ্ঞাপনগুলো। বিজ্ঞাপন অবশ্যই হওয়া উচিত, তাতে আকাশ কখনো ঢেকে যাবে না। কিন্তু বর্ধমান দক্ষিণের
35টি ওয়ার্ড ছোটনাগপুর মালভূমির মতো অবস্থা হয়ে আছে, প্রত্যেকটি রাস্তা খোঁড়া। কেন খোঁড়া? অমৃত প্রকল্পের এখানে জল যাবে, কবে জল যাবে কেউ বলতে পারবে না। যদিও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বলেছে এই টাকা রাজ্য সরকারের না, এই টাকা রাজ্য সরকারের নয়, অমৃত প্রকল্পের টাকা কেন্দ্রের সরকারের কেন্দ্রীয় প্রকল্পের টাকা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই কেন্দ্রীয় অর্থ বরাদ্দকে রাজ্য মোড়কে মানে বলে না যে পুরনো বোতলে নতুন লেভেল সাটিয়ে দেওয়া, তাই অমৃত প্রকল্পের যে টাকা অর্থ বরাদ্দ এটা অবশ্য কেন্দ্রীয় প্রকল্প, তাতে রাজ্যের রেশিও থাকলেও থাকবে, কম থাকবে। বর্ধমান টাউন হল প্রশ্ন আছে অনেক, এ প্রশ্ন করবই, যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা 3 কোটি বেশি 3 কোটি টাকার ওপর যেটা বরাদ্দ হয়েছিল যে কমিউনিটি হল তৈরি করা, কিন্তু সেখানে বর্ধমান পৌরসভার উদ্যোগে, আমি উন্নয়নের বিরোধিতা করছি না বা সুসজ্জিত হোম থিয়েটার বানিয়েছেন টাউন হল, আমার তাতে কোনো অসুবিধা হচ্ছে না কিছু। আমার প্রশ্ন হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা কিভাবে বর্ধমানের মতো ঐতিহাসিক টাউন হল সেজে উঠলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বর্ধমান টাউন হল অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যেখানে পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, কবির যখন মস্তিষ্ক ঠিক সচল ছিল না, মানে কাজী নজরুল ইসলাম, তিনি এসেছিলেন এই টাউন হলে। শতবর্ষ পেরিয়ে গেছে, 1894 আর এটা 2026, মাঝখানে 2002-3 সালে সংস্কার হয়েছিল, মানে একটা হেরিটেজ বিল্ডিং। যাই হোক, যে প্রশ্নে ছিলাম, সবুজ গালিচা আছে ঠিকই, হোম থিয়েটারের মতো টাউন হল হয়েছে, কিন্তু মানুষের আর যেটা ছিলাম যে এটা টাকাটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা, সুডা প্রকল্প, এখানে বিভিন্ন ওয়ার্ডে 35টি ওয়ার্ডে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, কিন্তু যে যাদের সুডা ট্রেনিং প্রাপ্ত ছিলেন তারা কিন্তু চাকরি পাননি। আমার মনে আছে তাদের কাতর কান্না সংবাদ আমি করেছিলাম। এখানে কিছু মানুষ ঢুকে পড়েছেন এলেবেলে মাছ, পছন্দের সব লোকজনকে এই যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো ওয়ার্ড ভিত্তিক হয়েছিল সেখানে তারা চাকরি পেয়েছেন, নির্দিষ্ট অভিযোগ না, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি। এবং ছেলে পৌরসভাতে যে কটা রিক্রুটমেন্ট হয়েছে, যে রিক্রুটমেন্টে যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তাকে ইডি পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করেছিলেন, এখানে কাছের লোক, বাড়ির লোক, পরিচারিকা, ভাইপো, কাকা, তাদের লোকেরা চাকরি পেয়েছে, সেটা নিয়ে তদন্ত হয়েছে, সে কাগজ আমার কাছে আছে। অর্থাৎ ঘাবড়াবেন না, শাসক দলকে বলছি সব আছে আমার কাছে, আমি বলবোই। এবার হচ্ছে যে আপনাদের যে ব্যাংকের যে টাকা ক্লোন, মহারাষ্ট্রের পুলিশ ডাকলো চেয়ারম্যানকে, তার কি অবস্থা, কি ফান্ডের অবস্থা, এসব প্রশ্নগুলো হবে, তাহলে তো উত্তর নেই। ইডি আপনাদেরকে বোধহয় ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে চিঠি ফিটি করেছিল, সেই চিঠি আমার কাছে কপি আছে, যদি চান চেয়ারম্যান সাহেব দিয়ে দেবো আপনাকে, বা যদি এখানকার জনপ্রতিনিধি চান দিয়ে দেবো। আর হচ্ছে রাস্তাঘাট খুলে রেখেছেন ছোটনাগপুর মালভূমির মতো, আপনারা মনে করছেন যে বা মনে করেছেন যে মানুষ নীরবে হজম করবে, আসলে মানুষ খুব নীরব, জানেন তো, অসহায়, উল্লাসের মতো নয় এখানে। তাই জলটা দেবেন আপনার অমৃত প্রকল্পের টাকাটা কেন্দ্র দিচ্ছে, জল কবে পাওয়া যাবে চেয়ারম্যান মহোদয়? অমৃত প্রকল্পের জল এখনো পাওয়া যায়নি। কর্মসংস্থানের প্রশ্নে কি ভূমিকা আছে? সাম্প্রতিককালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট হয়ে গেল, আজ বলি কথাটা, 3টে রিক্রুটমেন্ট হয়েছে, বিজ্ঞপ্তি হলো, অ্যাপ্লিকেশন জমা পড়লো, ওয়াক ইন ইন্টারভিউ, যেতে যেতে ইন্টারভিউ হবে, হাঁটতে হাঁটতে ইন্টারভিউ, 3জন খাপের লোক, পছন্দের লোক, চাকরি হয়ে গেল। যদি বলবেন যে নোটিফিকেশন হয়েছে যোগ্যতা নিরিখে, আরে ডাল মে কুছ কালা নাকি সব কুছ কালা, এটা তো প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিল। আমি কি এতটাই মানে বেকুব নাকি না আমি না বুঝে কথা বলছি? তাই এখানকার উপাচার্যের দেখেছেন নোটিফিকেশন, উপাচার্য রয়েছেন, এই 3জন রিক্রুটমেন্টের ব্যাপারে নোটিফিকেশন হয়েছেন, এই একদিনে ইন্টারভিউ হবে, সেটাও হয়েছে, চাকরি হয়ে গেছে, কন্ট্রাকচুয়াল, যদিও বেতনটা 32-37 হাজার। এসব শোনার পরে শাসক দল হয়তো মনে হতে পারে আমাকে, আই ডোন্ট বাদার, কারণ আমি মনে করি আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য গণতান্ত্রিক পদ্ধতি নয়নটাই যথেষ্ট। অনেকে বড় বলছি না, বলবোই। বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি প্রশ্নে পয়সা কিসনে খাওয়া, जो जो पैसा खाया जवाब उनको ही देना पड़ेगा। যতই রিক্রুটমেন্ট করুন না কেন, आज नहीं तो कल मुलाकात बात होगा इसमें, मैं बता रहा हूँ हम लोगों को। तो ये पैसा किसने खाया, पकौड़ा किसने खाया,
আর্থিক দুর্নীতির প্রশ্নে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি করেছেন কারা? মামলা তো চলছে গঙ্গারপাড়া হাইকোর্টে। বলবো তো আমি, পুলিশের হয়রানি, শাসক দলের চমকানি, নয়ন রায়কে নিয়ে হয়েছে, তো আবার হবে নাকি? চেষ্টা করবেন নাকি? আমি কারো হাতে তামাক খাইনি। আমি মনে করি এই ঘটনাগুলো ঘটেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে, যেখানে সুকুমার সেনের মতো হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিলেন ভারতবর্ষে প্রথম, তিনি হচ্ছেন, তার সময় এই বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এবং তিনি উপাধ্যক্ষ ছিলেন। ডক্টর রমানন্দ মুখোপাধ্যায় ছিলেন, দিলীপ বসু ছিলেন, মোহিত ভট্টাচার্য, এই সমস্ত বর্ণময় এবং এত বড় ব্যক্তিত্বরা এখানে উপাধ্যক্ষ ছিলেন। আমি এই উপাধ্যক্ষকে ছোট করছি না, ছোট করছি না এই কারণে, কারণ উনি গণেশ পুজো করেছেন এখানে। আমার জানা ছিল না কোনো বিশ্ববিদ্যালয়ে গণেশ পুজো হয়। ঢাক ঢোল কাসর বাজিয়ে এই বর্তমানে যিনি উপাচার্য আছেন, তিনি কাসর ঘন্টা বাজিয়ে বড় বড় লাড্ডু তিনি ওই গণেশকে খাইয়েছিলেন। আর কিছু চাটুকার আছে না, চাটুকার শাসক দলের নেতা, তারা এই লাড্ডু ভাগ নিয়েছিলেন। আমাকে নেমন্তন্ন করেননি, আমাকে করার জায়গাতে নিয়ে আমি সংবাদটা করেছিলাম। অনেক কথা বলার আছে আমার। বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি প্রশ্নে 78টা কলেজ, এবং যেখানে একজন দুর্নীতিগ্রস্তকে নিয়ে আসা হয়েছিল, তাকে পরবর্তীকালে আমার সংবাদের জেরে তাকে সরিয়ে দিলেন অডিট কমিটি থেকে। এই সামগ্রিকভাবে ভুলন্টিত হয়েছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। আসুন এবার চিকিৎসার ক্ষেত্রে বলি। বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ 5টা জেলাকে ক্যারি ফরওয়ার্ড করে আপ টু ঝাড়খণ্ড রাজ্য। সেখানে ব্লাড ব্যাংকের পরিস্থিতি, লাইন দিতে হচ্ছে। এমার্জেন্সিতে ওখানে দালাল আছে কিছু। দালালদের কাজ কি? তারা হচ্ছে নবাহা একটা খোঁজবাগানে রুগী ধরে নিয়ে যায়। এইখানেই হচ্ছে সিন্ডিকেট, যে প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে যাও, সেখানে গলা কাটা হবে। তাহলে বিজয়চাঁদ মেডিকেল কলেজের বিল্ডিং বেড়েছে, কিন্তু বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতিটা কি? অবহেলার পরে তো উত্তাল দেখেছিলাম। তাই সুরক্ষিত আমরা সবাই কথা বলি ঠিকই, কিন্তু শিক্ষা ব্যবস্থা যেমন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে, ব্যবসা চলছে এখানে। প্রতিটি নবাবহাট এবং খোসবাগান থেকে যতগুলি প্রাইভেট নার্সিংহোম আছে, তারা লুট করছেন। মেহনতি গরিব খেটে খাওয়া মানুষকে ধরে আনতে পারলেই হচ্ছে দালালরা টাকা পাচ্ছেন। আবার সরাইঘাট এক্সপ্রেস, ডাউন সরাইঘাট এক্সপ্রেস, আজকে বলি রাত 2:30-32 যখন বর্ধমানে নামে, তখন প্রচুর দেখবেন অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায়। কি বাবার? আসাম থেকে পেশেন্ট নিয়ে এসে বর্ধমানে ভরা হয় এখানে। মাঝখানে চুপচাপই ছিলাম, বলছি এগুলো হয়েছে, হয়। এবং যে সমস্ত দালালরা আছেন, তারা হচ্ছে এন্টারটেনার এক একজন। এই বিভিন্ন নার্সিংহোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা এন্টারটেন করান, এবং হচ্ছে আর বেশিরা বলছি না কিছু। এই ঘটনাগুলো হচ্ছে অবশ্যই প্রতিবেদনে উঠে আসবে। তাহলে শিক্ষাক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্কিত। আমি বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না। পকোড়া লালিপপ যারা খেয়েছেন, জবাব উনকো দেনা পারেগা। 3 জন রিক্রুটমেন্ট হয়ে গেছে, আর বাকিটা কি যোগ্য ছিল না? এ প্রশ্নের উত্তর পরবর্তীকালে হবে। এই প্রশ্নগুলো বিরোধীরা করছে। আচ্ছা, বিরোধীকে করার দরকারই নেই, আমি নয়ন রায় করছি। রাস্তা খুঁড়েছেন, ছোটনাগপুর মালভূমি বানিয়েছেন, জবাব দিতে হবে। কবে অমৃত প্রকল্প পাওয়া যাবে? সুডা ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, তারা চাকরি পেলেন না? আপনারা রিক্রুটমেন্ট করলেন নিজেদের পছন্দের লোককে, তার হিসেব চাইছেরা। এবং হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় টাউন হল সেজে উঠলো, ওই টাকাটা কোন খাতে বরাদ্দ ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই তো আজকে প্রতিবেদন। হাওয়া কোন দিকে বইছে? আমি বলছি হাওয়া খুব খারাপ বইছে। মানে মানুষ বলছে এই অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্ন থাকবে, লড়াই তো গামছা দিয়ে হরিবোল করতে করতে, সে খোকন দাস হোক তৃণমূল কংগ্রেস, এদিকে মৌমিতা বিশ্বাস হোক, এদিকে নামটা ভুলে যায় মাঝে মধ্যে, সিপিএম এর প্রার্থী তো সুদীপ্ত গুপ্ত, তো এরা ভোট চাইবেন। আর অসহায় জনগণ, জনতা জনার্দন, তারা ভোট বাক্সে যাবেন। তো এবারে নির্বাচন অনেক ব্যাপার আছে। এসআইআর নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়েছে, শাসক দল চেষ্টা করছে, বিজেপিও ডিফেন্ড করছে, বিজেপিরও বিরুদ্ধে অভিযোগ আছে। গ্যাসের দাম বেড়েছে, মায়েদের চোখের জল পড়ছে, কারণ হচ্ছে আবার কয়লা ফিরে আসবে, উন্নয়নে ফিরে আসবে নাকি? এর দায় তো অবশ্যই কেন্দ্রের সরকার বিজেপিকে নিতে হবে, যা বামপন্থীরা বলছে, তৃণমূল কংগ্রেস বলছে। কিন্তু বামপন্থীরা যেটা বলছে যে শিক্ষার অধিকারের প্রশ্নে চুরি হয়ে গেল, লুট হয়ে গেল, এই প্রশ্নের জবাবটা রাজ্যের শিক্ষামন্ত্রী দিতে পারেননি ব্রাত্য বসু মহোদয়। हाईकोर्ट मामला बेंच चेंज हो, बेंच तारीख पे तारीख मुलाकात होगा आप लोगों के साथ 4 मई के बाद। पता नहीं आप कौन जीतेंगे पता नहीं हमको, हम तो गणत का नहीं है। এই সামগ্রিক ঘটনার উল্লাসে দাঁড়িয়ে আমি একদম উল্লসিত নই।
মানুষের ইনকামের গড় আনুপাতিক হার খুব একটা ভালো নয়। টোটোর উৎপাদে একদম হচ্ছে যে মাথায় চুল উঠে যাবে। প্রতিদিন হাড়ের সমস্যা হচ্ছে, হাত ভাঙছে, পা ভাঙছে, গ্রামের টোটো ঢুকে পড়ছে। আর যেখানে দাঁড়িয়ে আছি এখানে দক্ষিণ আমাদের বাস বন্ধ আছে। বাস বন্ধ মানে শহর দিয়ে ঢোকা বন্ধ আছে। মিনি বাসের সঙ্গে দক্ষিণ আমাদের বাসের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যে বিরাট অঙ্কের যে আর্থিক যে বাণিজ্যের যে পরিস্থিতি তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে এখনো কিন্তু ঝুলে আছে মামলা। তাই দক্ষিণ দামোদর, বাঁকুড়া, মেদিনীপুর সমস্ত এবং হচ্ছে এদিকে গোতান, শ্যামসুন্দরের বাস কিন্তু শহর বর্ধমান দিয়ে বিরাটাতে যায় না। যার ফলে সমস্ত ছাত্রছাত্রী যাদেরকে তেলিপুকুর থেকে আসতে হয়, দুটো করে টোটো নিতে হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড়বাজার কানা হয়ে গেছে। সোনাপট্টি কার্যত খারাপ অবস্থা, বিভিন্ন শপিং মল তৈরি হয়েছে, আর বড় বড় সোনার দোকান তৈরি হয়েছে, বিভিন্ন হোটেল তৈরি হয়েছে। তাহলে যে বর্ধমান হিতগৌরবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল যে বড়বাজার, সে বড়বাজারের কি অবস্থা? খুব খারাপ অবস্থা। তাহলে দক্ষিণ আমাদের বাসকে শহরে ঢোকানো গেল না কেন? বহু প্রশ্ন করেছি আমি এখানকার জনপ্রতিনিধি, নো অ্যান্সার। সমস্ত প্রশ্নের উত্তর চাই। সঙ্গে থাকুন, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, উল্লাস মোড়, বর্ধমান।